নির্বাচনী প্রচারণায় প্রায়ই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা। আচরণবিধি যেভাবে লঙ্ঘিত হচ্ছে সেখানে নির্বাচন কমিশনের একটা এফেক্টিভ রোল দেখা যাচ্ছে না বলে এগুলো বাড়ছে। প্রচারণার মাঠে প্রার্থীদের স্ত্রীরা। মির্জা আব্বাসের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা আফরোজা আব্বাসের। সেনা মোতায়েনের বিষয়ে কমিশনে বৈঠক চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুর সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ত্রাস ও নাশকতাকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর। জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স। সালাউদ্দিন আহমেদের খোঁজে 6 মাস অনুসন্ধান চালানোর নির্দেশ হাইকোর্টের। স্বামীকে খুঁজে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আবারও স্ত্রীর আহ্বান। পহেলা বৈশাখে নারী লাঞ্ছিতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও বিক্ষোভ কর্মসূচি। মৌলবাদীরাই পরিকল্পিতভাবে কাজ করেছে, অভিযোগ মানবাধিকার চেয়ারম্যানের। হয়রানির প্রতিবাদে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক বিভিন্ন পদ থেকে 35 শিক্ষকের পদত্যাগপত্র পেশ। এবং স্বপ্নের ইউরোপে পাড়ি দেওয়ার সহজ পথ ভূমধ্য সাগর এখন এক আতঙ্কের নাম। 900 অভিবাসী নিয়ে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি সহ এ পর্যন্ত মাত্র 28 জনকে জীবিত উদ্ধার। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন এবং মাগুরা 1 আসনের উপনির্বাচন নিয়ে বৈঠক করেছেন নির্বাচন কমিশনাররা। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাব। রামিম। কবির, আপনি জানেন যে গতকাল প্রধান নির্বাচন কমিশনার যেই আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং তারপরেই কিন্তু একটি আমাদের প্রশ্ন ছিল বিশেষ করে সাংবাদিকদের পক্ষ থেকে যে এই নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কিনা। কারণ আপনি জানেন যে বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন মহলের পক্ষ থেকে এই নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসা হচ্ছিল। তখন প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে আগামী 2-1 দিনের মধ্যেই সে বিষয়ে সিদ্ধান্ত হবে। অর্থাৎ তিনি যে গতকালকের বৈঠকটি করেছেন সেই বৈঠকে বিভিন্ন বাহিনীর যারা সদস্য প্রতিনিধি ছিলেন তাদের সঙ্গে বৈঠকের পর একটি সম্যক ধারণা নিয়েছেন এই নির্বাচনে সেনা মোতায়েন করা লাগবে কিনা বা কি ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কি পরিমাণে মোতায়েন করা লাগবে সেই পুরো বিষয়ে তিনি মূলত কথা বলেন এবং তিনি জানিয়েছিলেন যে কমিশনের পক্ষ থেকেই সেই সিদ্ধান্তটি নেওয়া হবে। এবং আমরা যেটি জানতে পেরেছি আজকে সকালবেলা প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে অন্যান্য যারা কমিশনার রয়েছেন তারা একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকের বিষয়বস্তু কিন্তু ছিল এই সেনা মোতায়েন এবং পাশাপাশি মাগুরা যে উপনির্বাচনটি রয়েছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়েও তারা কথা বলেছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে আজকেই সেই বিষয়ে সিদ্ধান্তটি আমরা জানতে পারবো। অর্থাৎ এই ডিসিসি এবং সিসিসি নির্বাচনকে কেন্দ্র করে সেনা মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তটি আজকেই হয়তোবা জানা যাবে। যেহেতু আমি যেটি বলছিলাম যে তফসিলের কথা, মাগুরা উপনির্বাচনের তফসিল সেটি যদি আজকে পাশ হয়ে যায় তাহলে সেই তফসিলটি 3টা বা 3:30টার দিকে সেই তফসিল ঘোষণা করা হবে এবং সেই সময়ই হয়তোবা এই বিষয়টি নিয়েও প্রধান নির্বাচন কমিশন কথা বলবেন। এবং আমাদেরকে যেটি জানানো হয়েছে কিছুক্ষণ পরে আরেকটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে মূলত তফসিল বিষয়ক যেই সিদ্ধান্তটি হতে যাচ্ছে সেটির পাশ করার কথা রয়েছে এবং সেটির পরেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাংবাদিকদের সামনে এসে কথা বলবেন এবং তখন তিনি যদি এই বিষয়টি নাও তোলেন সেই বিষয়ে আমরা প্রশ্ন করবো এবং তখনই হয়তো সেই বিষয়টি স্পষ্ট জানাতে পারবো। তো মোটামুটি কবির এখন পর্যন্ত দ্বিতীয় যে বৈঠকটি সেই বৈঠকটি এখনো শুরু হয়নি। সেই বৈঠকটি শুরু হওয়ার পর সেই বৈঠকটি শেষে আমরা সেই সিদ্ধান্তটি জানতে পারবো। আর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রামিম হাসান আমাদেরকে জানাচ্ছিলেন নির্বাচন কমিশন সচিবালয় থেকে। এদিকে প্রচারণার মাঠে নেমে মেয়র থেকে কাউন্সিলর অনেক প্রার্থী তোয়াক্কা করছেন না নির্বাচনী আচরণবিধির। এতে হরহামেশাই ঘটছে আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা। এমন অভিযোগ আছে ঢাকা সিটি নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে। এতে করে নির্বাচনের আগেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে রিটার্নিং কর্মকর্তারা বলছেন কঠোর অবস্থানেই রয়েছেন তারা। অন্যদিকে আচরণবিধি নিয়ন্ত্রণে রিটার্নিং অফিসার কি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নির্বাচন কমিশন কর্মকর্তারা। রিপোর্ট রাশেদ লিমনের। ঘড়ির কাঁটায় বেলা 10টা। নির্বাচনী আচরণবিধি অনুসারে দুপুর 2টার পর মাইকিং করে প্রচারণা শুরু করার কথা থাকলেও মানছে না অনেকেই। এলাকার সেবায় নিয়োজিত
আচরণবিধিতে একই সঙ্গে একাধিক মাইকের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তার তোয়াক্কা করছেন না অনেকেই। এদিকে দেয়ালে পোস্টার লাগানোর নিয়ম না থাকলেও রাজধানীর দেয়ালগুলো এখন যেন প্রার্থীদের প্রচারণার ক্যানভাস। দৃষ্টান্তমূলক তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্রমেই বাড়ছে এর প্রবণতা। যদিও রিটার্নিং কর্মকর্তারা বলছেন কঠোর অবস্থানেই আছেন তারা। আচরণবিধির বিষয়ে কাউকে 1%ও ছাড় দেওয়া হবে না, এটাই পরিষ্কার। আমার কাছে যে সকল অভিযোগ আসে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেট 6 জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের 11 জন 19 জন সরকারি রিটার্নিং অফিসার ওনারা নির্বাচন এলাকায় ঘুরছেন। এর মধ্যে কিন্তু আমরা জরিমানা করেছি আমরা 39 জনকে। এমন অবস্থা নির্বাচনের জন্য বিপজ্জনক বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার। এক্ষেত্রে কমিশনের হস্তক্ষেপ জরুরি বলেও মনে করেন তিনি। আচরণবিধি যেভাবে লঙ্ঘিত হচ্ছে সেখানে নির্বাচন কমিশনের একটা এফেক্টিভ রোল দেখা যাচ্ছে না বলে এগুলো বাড়ছে, এবং এতে হবে কি ক্রমেই ইলেকশন কমিশনের যে কন্ট্রোল, এই কন্ট্রোলটা কমে আসবে এবং কমে আসছে। ইলেকশন কমিশনকে দৃশ্যমান হতে হবে এবং নির্বাচন কমিশনকে তার সাধ্যে যা আছে সব অস্ত্র ব্যবহার করতে হবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি রিটার্নিং অফিসারের মাধ্যমেই সমাধানের কথা বলছেন নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনের কোনো আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবে। কোথাও ব্যবস্থা না নিলে সরাসরি জানলে আমরা তখন তাকে নির্দেশ দিতে পারবো। 28 এপ্রিল হবে 2 ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে 10 দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইস্তেহার ঘোষণা করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই বলেই বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রচারণায় বাধা সৃষ্টি করছে সরকার। নির্বাচিত হলে ভবিষ্যতে ঢাকাবাসীর সাথে আলোচনা সাপেক্ষে তাদের মতামতের ভিত্তিতে সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হবে। নগরের সমস্যা সমাধানের লক্ষ্যে স্বল্পমেয়াদী 180 দিনের কর্মসূচি গ্রহণ করা। নগর ব্যবস্থাপনায় সুশাসন ও সেবার মান উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ করা। ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে সবার বাসযোগ্য বিশ্বায়নের উপযোগী করে ঢাকাকে গড়ে তোলা। ন্যাক্কারজনকভাবে সরকারি দলের সমর্থকরা এবং তাদের অঙ্গ সংগঠনের লোকজন বাধা সৃষ্টি করেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। সরকারের পায়ের নিচে মাটি নাই, আমাদের প্রার্থীরাই ভালো, তাই তারা আমাদের প্রচার কাজে বাধা দিচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক বাকি। এরই মধ্যে নির্বাচনী পোস্টার, লিফলেট আর প্রচারণায় মুখর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রতিটি অলিগলি। মেয়র, সাধারণ কাউন্সিলর আর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা গত কয়েকদিনের মতো আজও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আজ রাজধানীর কাকরাইল এলাকায় ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকনের পক্ষে গণসংযোগ চালানো হয়। গণসংযোগ করেছেন সাইদ খোকনের স্ত্রী ফারহানা সাইদ। এদিকে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গণসংযোগ করেছেন রাজধানীর কাউরান বাজার এলাকায়। এছাড়া মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও মহানগরীর বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করে চলছেন। সন্ত্রাস ও নাশকতাকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পর সুনামগঞ্জ, মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। সকলকেই যে কোনো কাজে রাজধানীতে আসতে হবে তা না, প্রত্যেকটা জেলাকে সম্পূর্ণ করে দেওয়া, সেই জেলায় মানুষের সব রকম চাহিদাগুলি যেন পূরণ হয়, সেইভাবে আমরা এক একটা জেলাকে গড়ে তুলতে চাই। আমরা যে কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, সেখানে ঘরের কাছে বসে মানুষ চিকিৎসা পাচ্ছে। যেহেতু প্রতিনিয়ত নদী ভাঙে এবং এই নদী ভাঙায় অনেক সময় অনেক মানুষ একেবারে নিঃস্ব হয়ে যায়। আমাদের সরকারের কিন্তু একটা নীতি আছে, সেটা হলো বাংলাদেশের একটা মানুষও গৃহহারা থাকবে না। বিএনপি যেভাবে আর জামাত মিলে জ্বালাও পোড়াও যে ধরনের ঘটনা তারা ঘটালো, সমগ্র দেশের মানুষ আতঙ্কিত, সমস্ত দেশের মানুষ। এবং সবথেকে কথা হচ্ছে আমাদের কৃষক, তারা উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছে না, তারা ক্ষতিগ্রস্ত। আমাদের আমদানি রপ্তানি সেখানে বাধা, একটু গতি স্লথ হয়েছে, কিন্তু কোনো কিছু বন্ধ করতে পারে নাই তারা। এবং জনগণকে আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে ওই অবস্থায় জনগণ কিন্তু এই বিএনপি জামাতের এই ধরনের সমস্ত নাশকতামূলক কাজ, জঙ্গিবাদী কাজ প্রত্যাখ্যান করেছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 10টায় বৈঠক শুরু হয়। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই উপস্থিত ছিলেন। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে 6 মাস অনুসন্ধান অব্যাহত রাখার নির্দেশ দিয়ে রিটে নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। একই সাথে প্রতি মাসে খোঁজার অগ্রগতি কপি দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। বেলা 12টা নাগাদ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই রিটের নিষ্পত্তি করা হয়। এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশিরুল্লাহ আদালতকে জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদ আদৌ নিখোঁজ আছেন কিনা এই বিষয়ে পুলিশের 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি তাকে খুঁজে বের করার বিষয়ে অগ্রগতি জানাবে। গত 12 মার্চ সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ তার নিখোঁজ স্বামীকে খুঁজে বের করার সন্ধান চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এর আগে গত 10 মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। পুলিশকে নির্দেশনা দিয়েছেন সালাউদ্দিন আহমেদকে খোঁজার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেবে। আগামী 6 মাস পর্যন্ত এইটার কি ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোমসকে জানানোর নির্দেশনা দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যদি ব্যর্থতাকে যদি আমরা নমনীয়ভাবে দেখি, দেশের সর্বোচ্চ আদালত যদি সেটাকে নমনীয়ভাবে দেখে, তাহলে সেটা ভবিষ্যতে আজকে বাংলাদেশে যেভাবে হত্যা, গুম, অপহরণ হচ্ছে আরো হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে আবারও সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় তার স্বামীকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। আমার স্বামীকে ফিরিয়ে দেয়া হোক, আমার বাচ্চাদের কাছে তার বাবাকে ফিরিয়ে দেয়া হোক, এর বেশি আমার কারো কাছে কিছু চাওয়ার নাই। আমি সমাজের সর্বস্তরের সকলের সহযোগিতা চাই, সকল মহলের সহযোগিতা চাই। আপনারা সকলের সহযোগিতা করুন, আমি যেন আমার স্বামীকে ফিরে পেতে পারি। দুপুরের সময় আরো থাকছে। নিরাপত্তা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থানা বসানোর উদ্যোগে ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছিতের ঘটনায় আজও বিক্ষোভ কর্মসূচি করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে টিএসসির রাজু ভাস্কর্য পর্যন্ত মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য ছাত্র সংগঠন অংশ নেয়। এছাড়া আলাদাভাবে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এসব কর্মসূচি থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রক্টরের অপসারণ এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচার দাবি করা হয়। একই সঙ্গে সিসিটিভি ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। প্রশাসন খুব উদাস। যেমন আমাদের প্রক্টর সাহেবের যে ভূমিকাটা আমরা এখানে দেখলাম, তিনি একদমই নীরব ছিলেন এক্ষেত্রে। তার এটা কখনোই উচিত হয়নি, এটা আমরা তীব্র নিন্দা জানাই। কর্তৃপক্ষ আছেন তাদের কাছে অনুরোধ যেন এরকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে। আগামীকাল আমাদের 7 দিনের আলটিমেটাম শেষ হচ্ছে, এখনো পর্যন্ত কোনো অগ্রগতি আমরা সাধিত হতে দেখিনি। আপনারা জানেন, একের পর এক বিচ্ছিন্ন ভাবে বক্তব্য দেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে এই প্রক্টরের অপসারণ চাই, এমনকি আমরা দোষী পুলিশ কর্মকর্তাদের বিচার চাই। ধর্মান্ধ মৌলবাদীরা বর্ষবরণ উৎসবকে বানচাল করার জন্য পরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সকালে কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। নারীকে দেখার ক্ষেত্রে সহনশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি নির্মাণ অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের ভূমিকা হতাশাজনক এবং নিন্দনীয়। এটি নিছক কর্তব্যে অবহেলার শামিল। অপরাধী যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে হবে এবং তাকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের পলাতক সৈয়দ হাসান আলীর মামলার বিচার কার্যক্রম শেষ, রায় ঘোষণা করা হবে যে কোনো দিন। উভয় পক্ষের শুনানি শেষে দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 মামলাটির রায় যে কোনো দিন দেওয়া হবে বলে জানান।
হাসান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন সহ ৭১ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ রয়েছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। সোমবার পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে যে নিয়মিত পুলিশ প্রহরা থাকে সেই পুলিশ প্রহরা প্রত্যাহার করা হয়েছে। গতকালকে জসিমউদ্দিন রোড, উত্তরের জসিমউদ্দিন রোডে শাসক দলীয় ক্যাডারদের হামলা, তার নির্বাচনী প্রচার কর্মকাণ্ডে বাধা প্রদান করা, তার যাতায়াতের পথে বিঘ্ন সৃষ্টি করা এবং আজকে তার বাড়ি থেকে পুলিশ প্রহরা তুলে নেওয়া, এই জিনিসগুলো খুব সিগনিফিক্যান্ট। আমরা মনে করি যে গতকালকের হামলা, গতকালকে বাধা প্রদান করার ঘটনার সাথে আজকে আমাদের পার্টির মাননীয় চেয়ারপারসনের বাসভবন থেকে পুলিশ প্রত্যাহারের সাথে একটি সম্পর্ক থাকলেও থাকতে পারে। সিলেটের হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের অসদাচরণের প্রতিবাদে ৩৭টি প্রশাসনিক পদ থেকে ৩৫ জন শিক্ষক পদত্যাগপত্র পেশ করেছেন। তবে শিক্ষকদের এই অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য। আন্দোলনকারী শিক্ষকরা জানান, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন সময়ে শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছিলেন। আচরণ সংশোধনে বারবার দাবি জানালেও তিনি সংশোধন না হওয়ায় তার পদত্যাগের দাবিতে গত বুধবার থেকে শিক্ষকরা আন্দোলন শুরু করেন। এ সময় তারা উপাচার্যকে গত রোববারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু এ সময়ের মধ্যে পদত্যাগ না করায় সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিন, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভিন্ন হলের প্রভোস্ট ও আইসিটি ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সহ ৩৫ জন শিক্ষক একযোগে রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে এই ভিসির অধীনে কোনো কাজ করবেন না বলেও জানান আন্দোলনরত শিক্ষকরা। এদিকে শিক্ষকদের এই অভিযোগ অস্বীকার করে তাদের পদত্যাগপত্র গ্রহণ করবেন না বলে জানিয়েছেন উপাচার্য। যারা প্রশাসনিক পদে যারা ছিলেন তারা মাননীয় উপাচার্যের সাথে কাজ করতে পারছেন না। পদত্যাগপত্রটা আমরা এইমাত্র মাননীয় রেজিস্ট্রারের কাছে জমা দিয়ে আসলাম, এইমাত্র জমা দিয়ে আসছি। আমাদের পরবর্তী যে সমস্ত সিদ্ধান্ত হবে আমরা পরবর্তীতে সেটা নিব। ঢাকা থেকে একজন ভাইস চ্যান্সেলরকে এখানে পাঠাবেন এবং তিনি আমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছে তাদের থেকে তার মেধা বেশি কিংবা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা বেশি, আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। আমাদের বিশ্ববিদ্যালয় অনেক আধুনিক, আমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছেন তারাই বিশ্ববিদ্যালয় চালানোর ক্ষমতা রাখেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকদের প্রতি আমার কখনই এই ধরনের আচরণের কোনো প্রশ্ন আসে না। আমাদের শিক্ষকদের শুভবুদ্ধি উদয় হবে, ওনারা অবশ্যই ওনাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেবেন এবং কারণ আমি এটা তো গ্রহণ করব না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে মতিহার থানা ক্যাম্পাসে স্থানান্তর করা হবে, এমন খবরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মতে, যদি ক্যাম্পাসে থানার কার্যক্রম চালু হয় তাহলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে। পাশাপাশি সিন্ডিকেটে উত্থাপিত বিষয়টির ব্যাপারে আপত্তি জানিয়েছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারাও। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, ছাত্র শিক্ষকরা না চাইলে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। কখনো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের শক্তির জানান দিতে, কখনো বা বিরোধী দলের ছাত্র সংগঠনগুলোর উপর এভাবে চড়াও হতে দেখা যায় ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের। এ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ক্যাম্পাসে মতিহার থানা বসানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে থানা স্থাপন করা হলে ক্যাম্পাসে অপরাধ প্রবণতা বাড়ার পাশাপাশি নিজেদের স্বাধীনতা খর্ব হবে বলে মনে করেন শিক্ষার্থীরা। আমার তো একটা স্বাধীনতা আছে, ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে আমার তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে। এখানে পুলিশ থাকে, এটা মেনে নেওয়াটা আমাদের কাছে মাঝে মাঝে ইম্পসিবল হয়ে যায়। সেখানে থানা কেন থাকবে ক্যাম্পাসের মধ্যে? দূরে নেওয়ার প্রবণতা তো অবশ্যই বাড়বে। সেখানে হয়তো একজন নিরপরাধ স্টুডেন্ট খুব হ্যারাস করবে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতে, ক্যাম্পাস হলো মুক্ত বুদ্ধি চর্চার একটি স্থান। এখানে থানা স্থাপন করা হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে না। পাশাপাশি প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতারা এর ঘোর বিরোধী। বিশ্ববিদ্যালয় আসলে একটা জ্ঞান চর্চার কেন্দ্র, এটা কোনো অপরাধ কেন্দ্র না। আর এখানে বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন, সার্বভৌমত্ব, স্বাধীনতা, বিশ্ববিদ্যালয়ের ৭৩ অ্যাক্ট সব মিলিয়ে এখানে আসলে বর্তমানে যে পুলিশের চলাচল, এটা আসলে ঠিক না। বাইরে থেকে যখন ক্যাম্পাসের ভেতরে অবাধে অন্য আরেকটা সরকারি প্রশাসনের লোকজনের আসা যাওয়া হবে,
তখন দেখা যাবে কি যে ক্যাম্পাসের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন ছাত্র শিক্ষক সবার নিরাপত্তার জন্য বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করা হয়েছিল। তারা না চাইলে ক্যাম্পাসে থানা স্থাপন করা হবে না। অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে ঘটে আসছে বলে আমরা সবসময় দেখে থাকি। সেটাকে সামনে রেখেই আসলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল। তবে যদি আমাদের পরিবারের সদস্যদের অমত থাকে কিংবা আপত্তি থাকে সেটা নিশ্চয়ই আমরা সম্মান করব। এ ব্যাপারে পুলিশ প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই তারা না চাইলে ক্যাম্পাসে থানা স্থাপন সম্ভব নয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঢাকা দক্ষিণ উত্তর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের সমর্থন দিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব লায়ন এম এ আউয়াল। এ সময় বিএনপি নেত্রীকে নাশকতার পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জনাব আনিসুল হক এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে জনাব সাইদ খোকনকে সমর্থন দিয়েছেন। আমরাও আজকের এই সংবাদ সম্মেলন থেকে তাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। পাশাপাশি চট্টগ্রামে নাগরিক কমিটির প্রার্থী জনাব আজম নাসির উদ্দিনকেও সর্বাত্মক সমর্থন জানাচ্ছি। সিটি নির্বাচনে ভোট চাইতে মাঠে নেমেছেন খালেদা জিয়া। 3 মাসের আন্দোলন হঠাৎ করে বন্ধ করে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এখন তিনি কোন যুক্তিতে মাঠে নেমেছেন এই উত্তর বাংলাদেশের মানুষ জানতে চায়। চাঁদপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুর শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জামাতা। এ সময় বাবা মাকে বাঁচাতে গুরুতর আহত হয়েছেন মেয়ে শারমিন আক্তার। সকালে সদর উপজেলার কামরাঙ্গা গ্রামে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এলাকাবাসী জানিয়েছে 5 বছর আগে খুলনার সোনাডাঙ্গার সুমন শেখের সঙ্গে বিয়ে হয় চাঁদপুরের শারমিন আক্তারের। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কলহের জের ধরে গত 12 এপ্রিল শারমিন তার স্বামী সুমনকে তালাক দেয়। গতকাল রাতে সুমন চাঁদপুরের শারমিনের বাসায় আসে। আজ সকালে আবার বিভিন্ন বিষয় নিয়ে কলহের এক পর্যায়ে বাড়িতে থাকা কুড়াল দিয়ে শ্বশুর ইকবাল হোসেন বুলু এবং শাশুড়ি মমতাজ বেগমকে কুপিয়ে হত্যা করে সুমন। আহত শারমিনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে সুমন শেখ পলাতক রয়েছে। কোনো দোষ নাই, তখন বিনা দোষে কিল্লা খুন করে গেছে, তোমার কাছে বিশ্বাস চাই। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তাৎক্ষণিক পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ পর্যায়ে তৎপরতার মাধ্যমে আসামিকে ধরার জন্য আবেদন জানাই। আসামি তো পলাতক, সে পালিয়ে গেছে বা ঘটনা করার পরে সে পালিয়ে গেছে তার বাড়ি খুলনার দিকে। রাজধানীর মগবাজারের একটি দোকানে এসির কম্প্রেসার বিস্ফোরণে 5 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান ওই দোকানের এসি মেরামত করা হতো। সকাল 10:30টার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ হওয়ার পর ওই দোকানে 5 জনকে আহত অবস্থায় দেখতে পান তারা। আহতদের প্রথমে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এদের মধ্যে 4 জন বেশি দগ্ধ হয়। তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রুম এসি আছে না, রুম এসির কম্প্রেসার চালায় রাখছে, ওরা চালায়া বসে আছে, কতক্ষণ পরে কম্প্রেসারটা ভাস্ট হয়ে গেছে। ভাস্ট হয়ে এই কম্প্রেসারের যে লোয়ার অংশটা এটি ছিটায় লাগছে। ভূমধ্যসাগরে 900 অবৈধ অভিবাসী বহনকারী নৌকাডুবির ঘটনায় মাত্র 28 জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদিকে বিবিসি, সিএনএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে একজন বাংলাদেশির কথা বলা হয়েছে, যাকে আরও কয়েকজনের সঙ্গে উদ্ধার করেছে ইতালির উদ্ধারকর্মীরা। তবে উদ্ধার হওয়া বাংলাদেশির নাম গণমাধ্যমগুলোতে প্রকাশ করেনি। এ ঘটনায় শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের দক্ষিণে লিবিয়ার জলসীমায় নৌকাটি ডুবে যায়। ঘটনার পরপরই বড় ধরনের উদ্ধার কাজ শুরু করেছে ইতালির কোস্টগার্ড। এদিকে সমুদ্রপথে মানব পাচারের ঘটনাকে এ অঞ্চলের জন্য প্লেগ রোগ উল্লেখ করে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক আহ্বান করেছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। আফ্রিকা থেকে স্বপ্নের ইউরোপে পাড়ি দেওয়ার সহজ পথ ভূমধ্যসাগর এখন এক আতঙ্কের নাম। অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে নৌযান ডুবে প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে দিন দিন। নতুন করে প্রায় 900 যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌযান ডুবির ঘটনায় উদ্বেগ জানিয়ে বিশ্ব নেতারা বলেছেন, মানব পাচার ঠেকাতে না পারলে এই দুর্যোগ ঠেকানো সম্ভবপর নয়। এজন্য পুরো বিশ্বকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তারা।
risking everything for a better life. যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে আগ্রাসী ঢেউ, আর উপকূলরক্ষীদের কাছে ধরা পড়ে গেলে শাস্তির ভয় তো আছেই। তবু মৃত্যু ঝুঁকে পরোয়া না করে ভাগ্যের অন্বেষণে অসুস্থ স্ত্রী ও কন্যাকে নিয়ে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিলেন মোয়া। লিবিয়ার শরণার্থী শিবিরে আটকা পড়ে আছে হাজার হাজার মানুষ। বিভিন্ন বাড়িতেও আশ্রয় নিয়েছে অনেকে। তাদের কারো সাথেই ভালো ব্যবহার করা হয় না, মারধর তো আছেই, ধর্ষণের শিকারও হতে হয়েছে অনেক নারীকে। এভাবে পালিয়ে না আসলে আমাদের জীবনেরও কোনো নিশ্চয়তা ছিল না, তাই মরিয়া হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। মোয়ার মতো অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক হয়ে অনেকেরই ঠাঁই হয়েছে লিবিয়ার মিসরাতার শরণার্থী শিবিরে। আফ্রিকা থেকে দারিদ্র ও অনিশ্চয়তার ভয়ে পালিয়ে এসেও কাটেনি তাদের জীবনের অনিশ্চয়তা। আমরা যে কষ্টের মধ্যে আছি, মৃত্যু ভয় এর কাছে তুচ্ছ। যে কোনোভাবে ইউরোপ পৌঁছাতে পারলে ভাগ্য ফিরাতে পারবো ভেবেছিলাম। যুদ্ধ আর দারিদ্র আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। সেখান থেকে পালিয়েও প্রতিদিন সংশয়ের মধ্যে বাঁচতে হচ্ছে আমাদের। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, 2014 সালে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন প্রায় 3,500 মানুষ। আর এবছর 18 এপ্রিল পর্যন্ত এই সংখ্যা 1500 ছাড়িয়েছে, যা 2013 ও 14 সালের চেয়ে 3 গুণ বেশি হতে পারে বলে আশঙ্কা করেছে তারা। গেল সপ্তাহে সিরিয়া, ইরিত্রিয়া ও সোমালিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে প্রায় 10,000 অভিবাসীকে আটক করে ইতালির উপকূলরক্ষীরা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইতালির প্রধানমন্ত্রী মাত্তেরো রেনজি এক দ্বিপক্ষীয় বৈঠকে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দেওয়া ঠেকাতে একসাথে কাজ করতে সম্মত হন। রোববার 700 যাত্রী নিয়ে ভূমধ্যসাগরে নৌযানডুবির পর রেনজি বলেন, সমস্যা কেবল নৌকাডুবি নয়, মূল সমস্যা 21 শতকের দাসপ্রথা ও মানব পাচার। একবিংশ শতাব্দীতে এসেও অভিবাসীদের দাস হিসেবে ব্যবহার করছে মানব পাচারকারীরা। সাগর পাড়ি দিতে গিয়ে মারা যাচ্ছে আমাদেরই ভাই বোন। মানব পাচারকারীদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য এই দুর্ঘটনা ঘটছে। সুতরাং তাদেরকে কিভাবে প্রতিহত করা যায়, আলোচনার মাধ্যমেই সেই সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়ে রোববার ইউরোপীয় ইউনিয়নের এক জরুরি সম্মেলনের ডাক দেন রেনজি। অবৈধ অভিবাসী সংকট সমাধানে অবিলম্বে সুষ্ঠু পদক্ষেপ নেওয়ার কথা জানান ইউনিয়নের নেতারা। পার্লামেন্টে দেওয়া ভাষণে পোপ ফ্রান্সিস বলেন, এই বিশাল সমুদ্রকে এক সুগভীর সমাধিস্থলে পরিণত হওয়া থেকে রুখতে ইউরোপ, আফ্রিকা সহ পুরো বিশ্বকে সচেতন হতে হবে। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়ে বলেন, ভূমধ্যসাগরের পথে মানব পাচার ঠেকাতে ব্যর্থ হলে বিশ্ববাসীর আস্থা হারাবে ইউরোপীয় ইউনিয়ন। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আজ টিম হোটেলে বিশ্রামে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যদিও বা পাকিস্তান দল সকালে মিরপুরে হালকা অনুশীলন করেছে। এদিকে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, সিরিজ জিতলেও শেষ ম্যাচে নিজেদের শতভাগ উজাড় করে খেলবে টাইগাররা। এছাড়া বাংলাদেশ দলের এবারের টার্গেট ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। আজ টিম হোটেলে সাংবাদিকদের এই কথা জানান সাবেক এ অধিনায়ক। কেউ 100 করছে, তখন কিন্তু দলের জন্য প্রেশারটা বাড়তি প্রেশার হবে না। তখন এটা আসলে একটা কম্বাইনেশন, একটা সবার কম্বাইন কাজ। বোলাররা যখন গ্রুপ হিসাবে হয়তো রুবেল কোনোদিন পাবে না, তাসকিন পাবে না, মাশরাফি পাবে, বা সানি পাবে না, সাকিব পাবে না, সানি পাবে, এরকম হবে। সুতরাং মেন কথা হচ্ছে যে আমরা যখন অ্যাজ টিম খেলতে পারবো, আমার মনে হয় যেটা আমরা খেলছি এখন, তাহলে আমার মনে হয় যে সাকসেস অবশ্যই আসবে। 2 ম্যাচ আমরা সিরিজ জিতেছি, আমরা জানি যে আমরা অবশ্যই অনেক ভালো একটা পজিশনে আছি। এই সিরিজটা হারানোর সম্ভাবনা নাই, বাট তারপরেও আমাদের কাছে সেটা আমার মনে হয় যে যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমরা এখন সামনের দিকে এগোতে চাই। সামনের ম্যাচটাকে আমাদের জন্য সেম গুরুত্বপূর্ণ। সিরিয়ার খবর। ইতালিয়ান ফুটবল সিরিয়াতে রোববার মিলান ডার্বির ম্যাচটি ড্র হয়। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইন্টার মিলান। মিলানের মাঠ স্তাদিও গুইসেপ্পে মেয়াদ যায়। ম্যাচের শুরু থেকেই দু দলের আক্রমণ চলে সমান তালে। 2 নগর প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও কেউ কাউকে এতটুকু ছাড় দেয়নি এই ম্যাচে। আক্রমণ ভাগে যেমন সচল থাকে, তেমনি রক্ষণ ভাগেও সমান মনোযোগী থাকে 2 দল। যদিও এসি মিলানের তুলনায় ইন্টার মিলান অনেকবার সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় জালের ঠিকানা খুঁজে পেতে। কোনো লাল কার্ড না থাকলেও হলুদ কার্ডের ছড়াছড়ি ছিল এই ম্যাচটিতে। শেষ পর্যন্ত কোনো দলই আর গোলের দেখা না পেলে ড্র নিয়ে মাঠ ছাড়ে এই 2 ইতালিয়ান জায়ান্ট। এতে 43 পয়েন্ট নিয়ে এসি মিলান 9 নম্বরে এবং তার 1 পয়েন্ট কম নিয়ে টেবিলের 10 নম্বরে আছেন ইন্টার। Hernandez keeping his balance somehow, and then everyone's asking for. That being a penalty kick is awarded the corner. Now chance for Enter, the cross in the middle, and it's an own goal. The lead in the derby.
দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সিটি নির্বাচনের প্রচারণায় মাঠে প্রার্থীদের স্বজনরা। মির্জা আব্বাসের পক্ষে ইশতেহার ঘোষণা, সেনা মোতায়েনের বিষয়ে কমিশনে বৈঠক চলছে। সন্ত্রাস ও নাশকতাকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর। জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স। সালাউদ্দিন আহমেদের খোঁজে 6 মাস অনুসন্ধান চালানোর নির্দেশ হাইকোর্টের। স্বামীকে খুঁজে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আবারও স্ত্রীর আহ্বান। পহেলা বৈশাখে নারী লাঞ্ছিতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও বিক্ষোভ কর্মসূচি। মৌলবাদীরাই পরিকল্পিতভাবে কাজ করেছে, অভিযোগ মানবাধিকার চেয়ারম্যানের। এবং স্বপ্নের ইউরোপে পাড়ি দেওয়ার সহজ পথ, ভূমধ্যসাগর এখন এক আতঙ্কের নাম। 900 অভিবাসী নিয়ে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি সহ এ পর্যন্ত মাত্র 28 জনকে জীবিত উদ্ধার। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।